গত পর্বে আপনারা দেখেছেন গত 28শে মে 2025 বিকেল 4টের সময় আমরা কাটরা থেকে পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হই। 210 কিলোমিটারের এই দীর্ঘ যাত্রাপথে আমরা অতিক্রম করি উধমপুর, রামবন, বানিহাল, অনন্তনাগ ইত্যাদি শহর ও ভারতের বৃহত্তম টানেলগুলির মধ্যে অন্যতম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, বানিহাল কাজিকুন্ড টানেল, এছাড়াও আরও কয়েকটি টানেল আমরা অতিক্রম করি। এই পথে আমাদের অতিক্রম করতে হয়েছে খুনি নালার মতো কুখ্যাত এলাকা, যা কিনা স্থানীয় মানুষের কাছেও ত্রাসের কারণ। এই দীর্ঘ অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা যখন পহেলগাঁও পৌঁছাই তখন রাত 11টা। গুড মর্নিং বন্ধুরা, আজ 29শে মে 2025 আর আমরা রয়েছি কাশ্মীরের অন্যতম পর্যটন স্থল পহেলগাঁওয়ে। কাল রাত 11টায় আমরা পহেলগাঁওতে এসে পৌঁছাই। পহেলগাঁওতে আমাদের গতকাল রাতের ঠিকানা ছিল হোটেল কাশ্মীর হাউস। পর্যটকদের কাছে অতি জনপ্রিয় হলেও 1 মাস আগে ঘটে যাওয়া জঙ্গি আক্রমণ এই এলাকার সামগ্রিক পরিস্থিতি বদলে দিয়েছে। একসময়ের সদা ব্যস্ত এই শহরকে আজ নির্জনতায় গ্রাস করেছে। হোটেল, রিসর্ট, গাড়ি, দোকানি পর্যাপ্ত পরিমাণে থাকলেও পর্যটকের কিন্তু দেখা নেই। সকাল থেকে আমরা ছাড়া আর কোনো পর্যটকের দেখা পাইনি। পহেলগাঁও মার্কেটের খুব কাছে অবস্থিত এই হোটেল কাশ্মীর হাউস। আমরা এই হোটেলের ইনফরমেশন পেয়েছি গুগল ম্যাপ থেকে। তারপর সরাসরি ফোন করে রুম প্রতি 900 টাকা হিসেবে 3টি রুম বুক করি। 1 মাস আগেও এই হোটেলের রুম ফেয়ার ছিল 2000 টাকা। রুমগুলো বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে হোটেল মালিকের ব্যবহারও কিন্তু খুব ভালো। হোটেলের পাশেই একটি স্ন্যাক্সের দোকান থেকে ব্রেড অমলেট দিয়ে আজকের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম চন্দনওয়ারির উদ্দেশ্যে। হোটেল মালিক ও স্থানীয় মানুষদের সাথে আলোচনা করে যা বুঝলাম, জঙ্গি হানার পর থেকে বেতাব ভ্যালি, আরু ভ্যালি বন্ধ, তবে আজ থেকে বেতাব ভ্যালি খুলতে পারে। সেই আশা নিয়ে এগিয়ে চললাম। যদি বেতাব ভ্যালি খোলা নাও থাকে তবে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প চন্দনওয়ারি পর্যন্ত যাব। অপূর্ব সুন্দর এই পহেলগাঁও। দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম বেতাব ভ্যালি, আরু ভ্যালি ও সেই অভিশপ্ত বৈশরণ ভ্যালি।
যার নাম আজ সারা বিশ্বব্যাপীর কাছে পরিচিত। যে জায়গার সুখ্যাতি ছিল ভারতের সুইজারল্যান্ড নামে, আজ সেই জায়গারই কুখ্যাতি হলো মৃত্যু উপত্যকা নামে। তবে আমার মতে সমগ্র পহেলগাঁও এলাকাটাই ভারতের সুইজারল্যান্ড। রাস্তার দুধারে যেদিকেই চোখ যায় শুধু সবুজ উপত্যকা আর তোর দোসর লিড্ডার নদী, যা পহেলগাঁওয়ের সৌন্দর্যকে আরও অপরূপ করে তুলেছে। চন্দনওয়ারি যাওয়ার পথে এখানে এসে না দাঁড়িয়ে পারলাম না। প্রকৃতি যেন দুহাত উজাড় করে এই উপত্যকাকে সাজিয়েছে। উপরে স্নোক্যাপ মাউন্টেন, আর নিচে বয়ে চলেছে কল্লোলিনী লিড্ডার নদী, আর মাঝে চোখ জুড়ানো সবুজ উপত্যকা। এখানে এসে আমরা কেউ খুঁজে পেলাম আমাদের শৈশবকে, আবার কেউ খুঁজে পেল তার কৈশোরের নায়ককে। না, এরপর আর আমাদের এগোতে দেওয়া হয়নি। এখনও হত্যাকারী জঙ্গিদের খোঁজে এই উপত্যকা জুড়ে নিরাপত্তা বাহিনীর সার্চ অপারেশন চলছে। তাই নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের গতিবিধি এখন নিয়ন্ত্রিত।
এবার আমরা ফিরে যাব সেলফি পয়েন্টের দিকে। রাস্তায় লিড্ডা নদীর দৃশ্য উপভোগ করার জন্য যেই একটু দাঁড়িয়েছি তখনই এক ব্যক্তির দেখা পেলাম। চলুন দেখি সেই ব্যক্তি কে। আমরা এখন পহেলগাঁওতে রয়েছি। এটা কলকাতায় গাড়ির নাম্বার দেখা যাচ্ছে WB02AB 5413। মনে হয় কলকাতা থেকে এই যে বাক্স পেট্রো সব গুছিয়ে এসেছে। তো আবার গাড়িতে সুন্দরী মহিলা। আবার দাদা একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ বলছি কালকে থেকে চলে এসেছিলাম, পহেলগাঁও ছিলাম, পহেলগাঁও থেকে বেরোলাম। কাটা থেকে গার্জিয়ান ঘুরলাম, তারপর বেতাব ভ্যালি, সকালবেলায় অনেক সকালেই বেরিয়েছে, ঘোরা হয়ে গেছে। হ্যাঁ ভালো। হ্যাঁ প্রথমে গিয়ে আগে দিচ্ছিল না, এখন দিচ্ছে। হ্যাঁ ভালোই আছে সব জায়গাগুলো, হয়তো টুরিস্ট কম আছে একটু, ভালোই ঘুরেছি। ঠিক আছে, আমরা এখন এতে যাবো, শ্রীনগর যাবো এখান থেকে। আচ্ছা ঠিক আছে রাখো। আপনার ঢপ মারা হলে এবার একটুখানি আমরা ক্রিকেট করতে পারি। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কলকাতা থেকে, হুগলি থেকে। হুগলি থেকে আসছেন? মোরপুর থেকে স্টার্ট করেছি। গাড়িটাকে আপনি চালিয়ে নিয়ে এলেন? না না, আমি ট্রায়ালে আছি, মানে একজনকে ট্রায়াল দিচ্ছি আমি। তো কেমন লাগছে? আমরা আসছি মোরপুর থেকে আসছি। আচ্ছা, পহেলগাঁওটা কেমন লাগছে আপনার? ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। ভালো লেগেছে। এখানে সবচেয়ে বড়, এখানে যে লোকজন আছে তাদের খুব মানে রিসেপশন খুব সুন্দর। আমাদের আশেপাশে কিছু মানুষের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমরা পহেলগাঁও ঘুরতে পারি এখনো? হ্যাঁ অবশ্যই, আসতে পারি, টুরিস্টরা সবাই আসতে পারে। খুব হেল্পফুল এখানকার মানুষ, আর এখানকার সিকিউরিটি খুব হেল্পফুল আছে। তাহলে এখানে ঘুরতে আসতে কোনো সমস্যা নেই? কোনো সিকিউরিটি পারপাসে কোনো রকম মানে আপনি আনসিকিউর ফিল করবেন না এখানে। ঠিক আছে, আপনি যখন নিজে এতটা সিকিউরিটি ফিল করছেন তাহলে আমরা আপনার সঙ্গেই আমরা ঘুরতে যেতে চাইছি। নিজেদেরকে একটু সিকিউর ফিল করবো আমরা। আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক। চলে এলাম পহেলগাঁওয়ের সেলফি পয়েন্টে। এখানে লিড্ডা নদী বেশ বিস্তৃত। এই জায়গাটা বেশ জমজমাট এবং বেশ কিছু পর্যটক এখানে এসেছেন, হয়তো ডে আউটের প্রোগ্রাম নিয়ে এসেছেন। স্থানীয় মানুষেরা নিজেদের স্থানীয় জিনিসের পসরা নিয়ে বসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শাল, কেশর, আখরোট ও অন্যান্য ড্রাই ফ্রুট।
আমরা এই पहलगांव घूरते घूरते आखरोट व्यवसायी संगे देखा हो गल। भाई साहब आपका नाम? और नाम दीपंकर है, मोहम्मद दीपंकर। अच्छा, आप ये अखरोट का काम करते हैं क्या? हाँ, क्या रेट है? ये 500 टका किलो। 500 रुपया किलो। 500 रुपया किलो। एक पैकेट में कितना आता है? खुला हुआ है सर, आप देख लीजिए, खुला है, टेस्ट करके देख लीजिए। आपको मैंने पहले कहीं देखा है, कहाँ देखा है? हावड़ा स्टेशन में रुमाल बेचते हुए देखा था आपको। अरे ऐसे क्यों बोल रहे थे, है ना? तो आप क्या क्या बेचते हो? हम सभी देते हैं। सब कुछ बेचते हो? अच्छा ठीक है। तो लेंगे। आपको गाड़ी चलाते हुए भी मैंने देखा था। अरे इसमें क्या हो, वो मेरा दूसरा भाई आपको दिखाई दिया। वो कुंभ के मेले में खो गए थे ना। ओ वही बात। अच्छा अच्छा। तो आपको दे दिया? हाँ, अखरोट ले लिया मैंने। दे दिया? हाँ, हमसे भी एक लीजिए। कभी नहीं आ रहा है। ये मिल गया मेरा पहलगाम का गिफ्ट, उसने गिफ्ट किया। সকাল থেকে পহেলগাঁওয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যতটা আশাহত হয়েছিলাম, এই সেলফি পয়েন্টে আসার পরে অনেকটাই আবার ভালো লাগছে যে এখানে বেশ কিছু পর্যটক এসছেন বিভিন্ন রাজ্য থেকে। বাঙালিও কয়েকজনের সাথে দেখা হলো। এখানকার স্থানীয় মানুষদের যে শোচনীয় অবস্থার মধ্যে এরা চলেছে, এখানে আসলে পরে বোঝা যায় সেটা। চেষ্টা করলাম তাদের থেকে কিছু কেনাকাটা করার জন্য। তো ঘোরার জন্য এখন সমস্যা কিছু নেই পহেলগাঁওয়ে, আপনারা আসতে পারেন। কিছু পয়েন্ট বন্ধ আছে, কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো রকম সমস্যা নেই। আমাদের সেনাবাহিনীর লোকজন চারিদিকে আমাদের তাদের নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের এই ভ্রমণটাকে সুনিশ্চিত করছেন। ভালো লাগলো, সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো। আসা যায়, এখন অবশ্যই আসা যায়। স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলে যা বুঝলাম, পহেলগাঁওতে যা ঘটেছে তাতে স্থানীয় মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। একসময়ের সন্ত্রাসের আতুরঘর কাশ্মীর কিন্তু পর্যটনকে কেন্দ্র করেই সমাজের মূল স্রোতে ফিরতে চাইছিল। গত 2 বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে যে পরিমাণ পর্যটক কাশ্মীরে এসেছিলেন, তার ফলে স্থানীয় মানুষ একটি বৃহৎ বাজার পেয়েছিলেন। তাই একসময় কুপথে যাওয়া স্থানীয় যুবকরা কেউ লোন নিয়ে গাড়ি কিনে কিংবা কেউ ড্রাইভিং শিখে ভালো উপার্জন করছিলেন, সৎপথে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু একটি দিনের একটি ঘটনা সমস্ত স্বপ্নকে চুরমার করে দিয়েছে। আজ তারা বড় অসহায়, তবে আতিথেয়তার কিন্তু খামতি নেই। 22শে এপ্রিলের সেই ঘটনার পর অনেকেই উপদেশ দিয়েছেন কাশ্মীর যেন কেউ না যায়, কাশ্মীরিদের থেকে যেন কিছু কেউ না কেনেন। সত্যি কথা বলতে কি, এতে সমস্যার সমাধান হয় না। যারা ঘুরতে ভালোবাসেন তারা মানবেন যে কাশ্মীরকে বাদ দিয়ে ভারতের ট্যুরিজম হয় না। কারণ আজ থেকে বহু বছর আগে বিশিষ্ট কবি আমির খুসরো কাশ্মীর সম্পর্কে বলেছিলেন, গর ফিরদাস বর রুয়ে জমিনেস্ত হামিনেস্ত হামিনেস্ত হামিনেস্ত। মানে এ জগতের কোথাও যদি স্বর্গ আছে তবে তা এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে পড়লাম পহেলগাঁও থেকে। এখন আমাদের গন্তব্য শ্রীনগর। আমাদের যাত্রাপথ অনেকটা এরকম, কেপি রোড ধরে শিলিগ্রাম পৌঁছে সেখান থেকে যাব বিজবেহেরা, সেখান থেকে আবার NH-44 ধরে আমরা পৌঁছাবো শ্রীনগরের ডাল লেকের পাশেই নিউ খুনখান রোডে। রাস্তার দুধারে যতদূর চোখ যায় শুধুই আপেলের বাগান চোখে পড়ে। এখন প্রতিটি গাছেই সবুজ রঙের ছোট ছোট আপেল ফলেছে, তবে এখনো সেগুলো পাকার সময় হয়নি। এখন আমরা পৌঁছালাম বিজবেহেরা। এখানে এসে আমরা আবার NH-44 অথবা কাশ্মীর টু কন্যাকুমারী রোড ধরলাম। এখানে রাস্তার ধারে অজস্র উইলো গাছ,
আর সেই উইলো গাছের কাঠ থেকে ব্যাট তৈরি করার জন্য প্রচুর কারখানা চোখে পড়ল। ব্যাট তৈরি করার আগে কাঠ কেটে সেগুলো সিজন করা হচ্ছে। এখন আমরা যে জায়গায় অতিক্রম করছি সেটাই পুলওয়ামা। 2019 সালের 14ই ফেব্রুয়ারি এখানেই সেনা কনভয়ে বিস্ফোরণের ফলে 42 জন সিআরপিএফ জওয়ানকে শহীদ হতে হয়েছিল। এখন দুপুর 3টে আর আমরা এসে পৌঁছালাম লেথিপোরা। কাশ্মীরের মধ্যে এখানেই সবচেয়ে বেশি স্যাফরন বা কেশরের চাষ হয়। আজ এখানেই আবদুল্লাহ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারব। আজকের মেনু কাশ্মীরের ট্র্যাডিশনাল ডিশ ওয়াজবান। কয়েকটি সম্মিলিত মটনের ডিশ দিয়েই ওয়াজবান পরিবেশিত হয়। তার মধ্যে অন্যতম গোস্তাবা, রিস্তা, কাবাব ইত্যাদি। এখন বিকেল 4টে আর আমরা প্রবেশ করতে চলেছি জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে। এবার আমরা শ্রীনগর শহরে প্রবেশ করলাম। ঝিলাম নদী এই শ্রীনগরের পাশ দিয়েই বয়ে গেছে। রাস্তার পাশে মাঝে মাঝে উঁকি মারছে। শ্রীনগর শহরে ঢুকতেই নজরে পড়ল বেশ বড় বড় চিনার গাছ, যে গাছগুলো কয়েকশো বছরের পুরনো। শ্রীনগরে পৌঁছানোর সাথে সাথে আমার জীবনের একটি স্বপ্ন সফল হতে চলেছে। ইতিমধ্যেই সেলফ ড্রাইভ করে ভারতের বিভিন্ন রাজ্যে আমি ঘুরেছি।
যার মধ্যে অন্যতম মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, সিকিম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড। কিন্তু সেলফ ড্রাইভ করে কাশ্মীর পৌঁছানো এটা আমার বহুদিনের স্বপ্ন ছিল। এর জন্য আমার কো পাইলট দীপঙ্করের অবদানও কিন্তু অনস্বীকার্য। ও সাহস না জোগালে এই ট্যুর করার পরিকল্পনা করতে পারতাম না। শ্রীনগরের ট্রাফিক ব্যবস্থা অনেকটা বাংলার মতোই। টোটো ছাড়া সবাই নিয়ম মেনে চলে। একমাত্র টোটো এমন একটি বাহন যে কোথাও কোনো নিয়ম মানে না। এইভাবে শ্রীনগর শহরের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছলাম ডালগেট এলাকায়। এবার আমাদের হোটেলের এলাকা নিউ খনখার রোড দিয়ে চললাম ডাল লেকের অপর প্রান্তে। বিগত 4 দিন ধরে প্রায় 2500 কিলোমিটার জার্নি করেছি। এবার আগামী 3 দিনের জন্য শ্রীনগরে আমাদের ঠিকানা এই গুড্ডু গেস্ট হাউস। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে শ্রীনগরের অলিতে গলিতে। গুড নাইট।